এখানে একটা শব্দ আছে রেস্ট পেইন। হোয়াট ইজ ইট? ইট ইজ অ্যান intractable type of pain usually felt in the foot etc. and it is an indication of severe ischemia of the foot with impending gangrene. তাহলে পেরিফেরাল ইস্কিমিয়া যদি হয় ওর এন্ড স্টেজটা কি গ্যাংগ্রিন ডেভেলপ করছে। তো তার আগে একটা টার্ম আমরা পেন নিয়ে যেটা পড়ছি সেটা হচ্ছে রেস্ট পেইন। দ্যাট ইজ আগে যেটা আমরা বললাম যে সে যখন রেস্টে আছে তখনও সে পেন ফিল করছে। এটা কেন হচ্ছে? আর্টারিয়াল অক্লুশন তো হয়েছেই, সাথে তার নার্ভটাও ইন্টারাপ্টমেন্ট হয়ে গেছে, যার জন্য তার রেস্ট পেন। ইট ইজ এ ক্রাইং অফ দি ডাইং নার্ভ। এটাকে আমরা রেস্ট পেন বলছি। ইট ইজ অ্যান ইন্ট্রাক্টেবল টাইপ অফ পেন ইউজুয়ালি ফেল্ট ইন দি ফুট, toes etc. It is an indication of severe ischemia of the foot with impending gangrene. Typically a patient with rest pain sits on the bed, holds his foot with both hands or may hang the foot out of the bed. Typically a patient with rest pain sits on the bed, holds his foot with both hands or may hang the foot out of the bed. এই পাটা ওর অ্যাফেক্টেড পা, দুই হাত দিয়ে ধরেছে, ও এইভাবে ধরে রেখেছে, হয় এইভাবে ধরে রাখবে ব্যথার জন্যে, অথবা দেখো বলছে কি রেস্ট পেন সিটস অন দি বেড, হোল্ডস হিজ ফুট উইথ বোথ হ্যান্ডস, দুই হাত দিয়ে পাটা ধরবে, অর মে হ্যাং দি ফুট আউট অফ দি বেড, অথবা সে বেডের, এইটা ওর বেড মনে করো, বসেছে বেডের নিচে পা ঝুলাই দিয়েছে, ঠিক আছে? তাহলে টিপিক্যাল ও বসে দুই হাত দিয়ে পাটা ধরে বুকের সাথে হাঁটু লাগাই রাখবে, অথবা বেডের পাশে পাটা ঝুলাই দেবে। তাহলে রেস্ট পেনটা হলো পেশেন্ট উইথ রেস্ট পেন সিটস অন দি বেড, হোল্ডস হিজ ফুট উইথ বোথ হ্যান্ডস অর মে হ্যাং দি ফুট আউট অফ দি বেড, অথবা বেডের বাইরে পাটা বের করে দিয়ে বসবে। This gives him some kind of relief, and rest pain is worse at night time and it may lead to suicidal tendency also. তাহলে এই রেস্ট পেনটা এত সিভিয়ার হয় এবং রাতে খুব বেশি হয়, সো দ্যাট পেশেন্ট may develop suicidal tendency, ঠিক আছে? Claudication distance refers to the distance a patient is able to walk before the onset of pain. A patient with severe claudication may not able to walk. এবার একটা কথা আছে যে এই পেশেন্ট যখন হাঁটা শুরু করলো, ওয়াক করা শুরু করলো, কিছু দূর গেলেই তার পেন শুরু হলো। এই যে ওয়াক করা স্টার্ট করার পরের থেকে যেখানে যে তার পেনটা স্টার্ট হলো ওইটাকে আমরা বলছি ক্লডিকেশন ডিস্ট্যান্স। ধরো আমি এখান থেকে হেঁটে ওই ওয়াল পর্যন্ত চলে গেলাম, ওখানে যাওয়ার পরে আমার পেন শুরু হলো, তাহলে এইটুকু ডিস্ট্যান্সটাকে আমরা বলবো ক্লডিকেশন ডিস্ট্যান্স। তো আর্লি স্টেজ অফ দি ডিজিজে এই ক্লডিকেশন ডিস্ট্যান্সটা অনেক বেশি হতে পারে। রুগীরা এসে আমাদেরকে বলে, ব্যথার কথা যখন বলে, যে আমি কিছু দূর হেঁটে যেতে পারি, হয়তো বাড়ির থেকে বেরিয়ে রাস্তা পর্যন্ত আসতে পারি, অথবা এটা সে মেনশন করবে যে আমি এতটুকু ডিস্ট্যান্স ভালোভাবে হেঁটে যেতে পারি, তারপর আর হাঁটতে পারি না, ব্যথায় আমাকে বসে পড়তে হয়। এই ডিস্ট্যান্সটাকে আমরা বলবো ক্লডিকেশন ডিস্ট্যান্স। সাইট অফ ক্লডিকেশন ডিপেন্ডস আপন দি লেভেল অফ আর্টারিয়াল অকুলোশন। তাহলে এখানে আমরা পেলাম দুটো জিনিস, একটা হচ্ছে ক্লডিকেশন ডিস্ট্যান্স, দ্যাট ইজ কতটুকু হেঁটে গেলে পেন হয়, এটাকে আমরা ক্লডিকেশন ডিস্ট্যান্স বলছি। আর একটা হচ্ছে ক্লডিকেশন সাইট, মানে কোন জায়গাটায় কোন লেভেলটায় আমরা পেন ফিল করছি, তাহলে বুঝতে হবে ওই লেভেলটায় আর্টারিয়াল অকুলোশনটা রয়েছে, ঠিক আছে? তাহলে এই দুটো জিনিসও আমাদের মাথায় রাখতে হবে। যে জায়গাগুলোতে অকুলোশন হলে, কোন জায়গায় অকুলোশন হলে কোথায় পেন হয়, এর একটা আইডিয়া দেওয়া আছে। দেখো, অ্যাওর্টো আইলিয়াক অবস্ট্রাকশন। অ্যাওর্টো আইলিয়াক বলতে আমরা কি মিন করেছি? আইলিয়াক ভেসেল। ওই লেভেলে যদি অকুলোশন হয়, এটাকে বলছে অ্যাওর্টো আইলিয়াক অকুলোশন। যদি ওই লেভেলে অকুলোশন হয় তাহলে কি হবে? ক্লডিকেশন অফ বোথ গ্লুটিয়াল রিজনস, থাই অ্যান্ড কাপস। যদি ওই লেভেলে তোমার অকুলোশন হয় তাহলে আমরা ক্লডিকেশন পাবো বোথ গ্লুটিয়াল রিজনস, বাটকে পেন পাবো, আর পাবো থাইতে অ্যান্ড কাপস। এরপরে আসছে কি দেখো, আইলোফিমোরাল অবস্ট্রাকশন। আইলিয়াক আর্টারি থেকে ফিমোরাল আর্টারি যেখানে নাম ধারণ করছে, আইলোফিমোরাল জাংশনে যদি অবস্ট্রাকশন হয় তাহলে আমরা ক্লডিকেশন অফ দি থাই মাসেলস, থাই মাসেলে আমরা ক্লডিকেশন পাবো। আর যদি ফিমোরোপপ্লিটিয়াল অবস্ট্রাকশন যদি হয় তাহলে আমরা ক্লডিকেশন পাবো কাপ মাসেলে, ঠিক আছে? আর যদি পপ্লিটিয়াল অবস্ট্রাকশন হয়, ক্লডিকেশন অফ দি ফুট মাসেলস ইন স্টেপ ক্লডিকেশন, তাহলে আমরা এই বড় আর্টারি থেকে আস্তে আস্তে ছোট আর্টারি পর্যন্ত আসলে কোথায় কোথায় ক্লডিকেশন পেন আসে সেটা আমরা একটু জানলাম। নাও আমরা আরেকটা জিনিস জেনে রাখি, পেশেন্ট তো আমাদের কাছে ব্যথা নিয়ে মেন কমপ্লেন করবে ব্যথা,
ব্যথার থেকে আমরা জানলাম যে এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট ক্লডিকেশন, ক্লডিকেশন ডিস্টেন্সটা কি, রেস্ট পেন কি, কোন জায়গায় অকুলুশন হলে কোথায় ক্লডিকেশন হয়, এগুলো আমরা জানলাম। এখন লোয়ার লিম্বে পেন হলেই কি ইস্কিমিক পেন হবে? নো, দেয়ার মে বি সাম আদার কজেস হুইচ মে প্রডিউসেস পেন ইন দি লোয়ার লিম্ব। সেটা আমরা একটু জেনে রাখি কি কি ইম্পর্ট্যান্ট কজেস অফ পেন ইন দি লেগ, এটা একটু জেনে রাখো। শুধু ইন্টারমিডিয়েট ক্লডিকেশন হলেই যে পেন হবে, নট দ্যাট। সেখানে আমরা কি বলছি দেখো, কন্ডিশন ইন্টারমিডিয়েট ক্লডিকেশন, নিউরোজেনিক ক্লডিকেশন অ্যান্ড ভেনাস ক্লডিকেশন। আমরা তিনটা ভাগ করেছি, ইন্টারমিডিয়েট ক্লডিকেশন, আর্টারিয়াল, নিউরোজেনিক ক্লডিকেশন অ্যান্ড ভেনাস ক্লডিকেশন, দ্যাট ইজ ডিপ ভেন থ্রম্বোসিস। আচ্ছা, এটিওলজিটা কি হয় এই কারণগুলোর? ইনএডিকুয়েট ইন্টারমিডিয়েট ক্লডিকেশনে আমরা বলছি কি ইনএডিকুয়েট স্কেলেটাল মাসেল পারফিউশন। আর্টারিতে হয়েছে তোমার ইস্কিমিয়া হয়েছে, যার ফলে ইনএডিকুয়েট তোমার স্কেলেটাল মাসেল পারফিউশন। আচ্ছা, নিউরোজেনিক ক্লডিকেশনের কারণটা কি? লাম্বোস্যাক্রাল নার্ভ রুট কম্প্রেশন। লাম্বোস্যাক্রাল নার্ভ রুট কম্প্রেশন এটা আমরা প্রায়ই রুগীদেরকে পাই, পেলভিক কনজেশন সিনড্রোম বলে এটাকে। এটাকে হচ্ছে কি তোমার লাম্বোস্যাক্রাল নার্ভ রুট কম্প্রেশন। মোস্ট অফ দি এটা ফিমেলদের আমরা বেশি পাই, দোজ হু আর হেভি ওয়ার্কার্স, তাদেরকে ওটা ডিস্ক প্রোলাপস হয়ে যায়, ভার্টিব্রাল ডিস্ক পিএলআইডি হয়, পিএলআইডি হলে এটা পেইন হয়। আচ্ছা, এটা কিন্তু তার মানে এই নয় যে এটা তোমার আর্টেরিয়াল ডিজিজের জন্য, নার্ভ রুট কম্প্রেশনের জন্য। আরেকটা হচ্ছে কি ভেনাস ক্লডিকেশনটা কখন হচ্ছে? প্রক্সিমাল ভেনাস অকুলুশন, দ্যাট ইজ প্রক্সিমাল ভেনে যদি কোনো জায়গায় থ্রম্বোসিস হয় তাহলে সেখানে অকুলুশন হয়ে পেন হতে পারে। তাহলে এটা হলো এটিওলজি। আর নেচার অফ পেন কোনটার কেমন? ইন্টারমিডিয়েট ক্লডিকেশনের নেচারটা হবে কি বার্নিং অর ক্রাম্প লাইক পেন। এটা খেয়াল করো, আগে আমরা শুধু ক্রাম্প লাইক পেন বলেছি, এখন জেনে নাও এটা বার্নিং অথবা ক্রাম্প লাইক পেন হতে পারে। নিউরোজেনিক পেন যদি হয়ে থাকে ডিফিউজ রেডিয়েটিং পেন, এবং এই পেনটা হবে ডিপ সিটেড পেন, কারণ নার্ভটা তো ডিপ সিটেড থাকে, ও তো মাসেলের সাথে থাকে, তাই না? তাহলে ডিফিউজ রেডিয়েটিং ডিপ এক পেন আর কি। বলবে যে আমার একদম পায়ের মধ্যে খুসাচ্ছে শুয়ের মতো করে, ডিপ একিং পেন। আর একটা হচ্ছে ভেনাস ক্লডিকেশনের ক্ষেত্রে হচ্ছে কি বার্সাইটিস, দিস অফ দি পেন, এটা হচ্ছে বার্স্টিং, মনে হচ্ছে যেন ফেটে যাচ্ছে এরকম। আর লোকেশন, ইন্টারমিডিয়েট ক্লডিকেশনের লোকেশনটা কোথায় হবে? ইউজুয়ালি কাপ মাসেল, থাই অর গ্লুটিয়াল রিজনে হবে। আর নিউরোজেনিক ক্লডিকেশনটা কোথায় পাবো? পেন ইন দি ফার্স্ট স্টেপ, ডিক্রিজড অন সিটিং অর বেন্ডিং ওভার হোয়াইল ওয়াকিং। এটা হচ্ছে নিউরোজেনিক ক্লডিকেশনটা, পা প্রথমে ফেললামই পেন পাচ্ছি, ডিক্রিজেস অন সিটিং, বসলে আমরা এটাকে পেনটা রিলিফ পাচ্ছি, অর বেন্ডিং ওভার হোয়াইল ওয়াকিং, আমি যদি আমাকে ঝুঁকে এরকম করে হাঁটি তাহলেও আমার পেনটা একটু কমবে, এটা নিউরোজেনিক পেন। আর হলো কি ভেনাস পেনটা হলো কি এনগর্জমেন্ট ডিউরিং এক্সারসাইজ। যদি ডিপ ভেন থ্রোম্বোসিস কোথাও হয়ে থাকে তাহলে আমি যদি হাঁটা চলা বা এক্সারসাইজ করতে থাকি তাহলে ডিস্টাল টু দি অবস্ট্রাকশন, ভেনগুলো এনগর্জড হবে, কারণ ভেনাস রিটার্ন বাড়ছে বাট ও তো পাস করতে পারছে না, একটা জায়গায় অবস্ট্রাকশন আছে, সো ডিস্টান্স পোর্শন অফ দি অবস্ট্রাকশন এনগর্জড হচ্ছে। আরেকটা পেন আমরা লোয়ার লিম্বসে পাই, সেটা হচ্ছে ভেরিকোসিটি। এই ভেরিকোসিটি হলেও পেন হয়, সেটা হলো কোথায়? লং সেফিনাস ভেনে যে ভেরিকোসিটি হয় তাহলেও লোয়ার লিম্বে পেন হয়, এবং এই পেনের নেচারটা হচ্ছে ডিফিউজ একিং অর হ্যাভিনেস মনে হতে পারে। ডিক্রিজেস অন ওয়াকিং ডিউ টু কল মাসেলস পাম্প, এটা যদি আমরা যদি হাঁটাচলা করি তখন মাসেল পাম্পটা অ্যাক্টিভ হয়, যার ফলে তখন একটু এই ভেরিকোসিটিটা কমে যায়, ডিক্রিজ করে। আরও কয়েকটা কারণ একটু জেনে রাখো, আর্টারিও এম্বোলিজম এবং লিম্ফেটিক ডিজিজ হলেও আমরা পেন পেতে পারি। অ্যাথেরো এম্বোলিজম অথবা লিম্ফেটিক ডিজিজ যদি হয়ে থাকে সেক্ষেত্রেও আমরা পেরিফেরাল পেন পেতে পারি। নাও এখানে আরেকটা জিনিস জেনে রাখো, আমরা আগে বলেছি যে এই পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজটা হচ্ছে এজ বেশি হলে 40 to 60 years, বাট in case of a young patient the intermediate claudication can be due to some rare causes. অনেক সময় আমরা ইয়ং পেশেন্টকে পাই, তারা আমাদের কাছে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন নিয়ে এসেছে, এটা কি কারণে ঘটতে পারে?
এটা নট ডিউ টু দি আর্টারিয়াল ব্লকেজ অথবা আদার্স এলস, কিন্তু সাম ক্যান বি ডিউ টু সাম রিয়ার কজেস সাচ অ্যাজ popliteal artery entrapment due to abnormal origin of the gastrocnemius muscle. পপলিটিয়াল আর্টারিটা তো তোমার গ্যাস্ট্রোকনিয়াস মাসেলের মাছ দিয়ে পায়ার্স করে বেরিয়ে আসে কাপে, ঠিক আছে? অ্যানাটমিটা একটু দেখে নিও। তো এখানে আমরা বলছি কি পপলিটিয়াল আর্টারি এন্ট্রাপমেন্ট, মানে আর্টারির উপরে প্রেশার হচ্ছে ডিউ টু অ্যাবনর্মাল অরিজিন অফ দি গ্যাস্ট্রোকনিয়াস মাসেল। যদি তার কনজেনিটালি গ্যাস্ট্রোকনিয়াস মাসেলটা কোনো অ্যাবনর্মাল সাইড থেকে অরিজিন হয়ে থাকে, তাহলে ও যখন পায়ার্স করে বেরোয় আসছে পপলিটিয়াল আর্টারিটা, তখন সেখানটা প্রেশারাইজ হচ্ছে, হলে একটা পেন হতে পারে। আরেকটা হতে পারে কি সিস্ট ইন দি মিডিয়া অফ দি পপলিটিয়াল আর্টারি। যদি পপলিটিয়াল আর্টারি কোথাও যদি একটা সিস্ট হয়ে থাকে তাহলেও এরকম হতে পারে। আরেকটা কারণ হচ্ছে হাইপার হোমোসিস্টেনিমিয়া হলেও আমরা পেন পেতে পারি। এই তিনটা কারণে যদি কোনো ইয়ং পেশেন্ট আমাদের কাছে আসে সাচ টাইপ অফ ক্লডিকেশন পেন নিয়ে, আমাদেরকে আগে ভাবতে হবে যে আদার দেন অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ এই ধরনের কোনো কন্ডিশন তার আছে কিনা।